আদর্শ হিন্দু হোটেল। লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হোটেলের চাকর রাখাল এই সময় আসিল। তাহার পিছনে মুটের মাথায় এক বস্তা পাথরে কয়দা। হাজারিকে বলিল, কয়দা কোন দিকে নামাবো বাবু? হাজারি বলিল, কয়দা আনলি কেন রে? তোকে যে বলে দিলাম কাঠ আনতে, এরা কয়লায় আঁচ দিতে জানে না। কুসুম বলিল, কয়লার উনুন আছে, আমি আঁচ দিয়ে দিচ্ছি। আর শিখেলি তো নিতে হবে জেঠিমাকে, কয়লা সস্তা পড়বে কাঠের চেয়ে। এ শহর বাজার জায়গা, আমি একদিন ঠিক শিখিয়ে দেবো জেঠিমাকে। রাখাল কয়লা নামাইয়া বলিল, বাবু আর আমাকে কি কি করতে হবে? হাজারি বলিল, তুই এখন যাস নে, জল টলগুলো তুলে দিয়ে জিনিসপত্র গুছিয়ে রেখে তবে যাবি। হোটেলের বাজার এসেছে? এসেছে বাবু। তা থেকে এবেলার মতো মাছ তরকারি 4-5 জনের মতো নিয়ে আয় তো। ওবেলা আলাদা বাজার করলেই হবে। আগে জল তুলে দে দেখি। টেপির মা বলিল, ও খেয়ে গা, ও আমাদের হোটেলের চাকর, বাসার কাজও করবে, বলে দিয়েছি। টেপির মা অবাক হইল, তাদের নিজেদের চাকর, সে আবার হাজারিকে বাবু সম্বোধন করিতেছে। এসব ব্যাপার এতই অভিনব যে বিশ্বাস করা শক্ত। গ্রামের মধ্যে তাহার ছিল অতি গরিব গৃহস্থ। বিবাহ হইয়া পর্যন্ত বাসন মাজা, জল তোলা, খার কাচা, এমনকি ধান ভাড়া পর্যন্ত সব রকম গৃহকর্ম সে একা করিয়া আসিয়াছে। মাস 4-5 হইল দুটি সচ্ছল অন্নের মুখ সে দেখিয়া আসিতেছে। নতুবা আগে আগে তো পেট ভরিয়া দুটি ভাত খাইতে পাওয়াও সবসময় ঘটিত না। আর আজ এ কি ঐশ্বর্যের দ্বার হঠাৎ তাহার সম্মুখে উন্মুক্ত হইয়া গেল? কোঠাবাড়ি, চাকর, কলের জল, এসব স্বপ্ন না সত্যি? রাখাল আসিয়া বলিল, দেখুন তো মা, এই মাছ তরকারিতে হবে না আর কিছু আনবো? বড় বড় পোনা মাছের দাগা 10-12খানা। টেপির মা খুশির সহিত বলল, না বাবা, আর আনতে হবে না, রাখো এইখানে। ওইগুলো কুটে দিই মা। মাছ খুঁটিয়াও দিতে চায় যে, এই সৌভাগ্য তাহার অদৃষ্ট ছিল। হাজারি বলিল, আগে জল তুলে দে দেখি, তারপর কুটবি এখন। আগে সব নিয়ে নি। কুসুম কয়লার উনুনে আঁচ দিয়া আসিয়া বলিল, জেঠিমা, আপনিও নিয়ে নিন, ততক্ষণে আঁচ ধরে যাবে। বেলা প্রায় 11টা বাজে, রান্না চড়িয়ে দেবার আর দেরি করবার দরকার কি? আমি এবারে যাই। টেপির মা বলিল, তুমি এখানে এই বেলা খাবে কুসুম? কুসুম ব্যস্তভাবে বলিল, না না, আপনারা এলেন তেতেপুরে এই দুপুর সময়, এখন কোনো রকমের দুটো ঝোল ভাত রেঁধে আপনারা এই বেলা খেয়ে নিন। তার মধ্যে আবার আমার খাওয়ার প্রশ্ন উঠছে কেন? কিচ্ছু হাঙ্গামা হবে না মা, তুমি না খেয়ে যেতে পাবে না। ভালো বেগুন এনেছি গা থেকে, তোমাদের শহরে তেমন বেগুন মিলবেই না। বেগুন পোড়াবো এখন। বাপের বাড়ির বেগুন খেয়ে যাও আজ, কাল শুটকে যাবে। হাজারি স্নান ছাড়িয়া বইল, আমি একবার হোটেলে চললাম, তোমরা রান্না চাপাও, আমি একবার দেখে আসি। 8 ঘন্টা পরে হাজারি ফিরিয়া আসিয়া দেখিল, টেপি ও টেপির মা দুজনে উনুনে পরিত্রাহী ফু পাড়িতেছে। আজ নামিয়া গিয়াছে, তখনও মাছের ঝোল বাকি। টেপির মা বিপন্ন মুখে বলিল, ওগো, এ আবার কি হলো, উনুন যে নিভে যায়, কি করি এখন? কুসুম বাড়িতে স্নান করিতে গিয়াছে, রাখাল গিয়াছে হোটেলে, কারণ এই সময়টা সেখানে খরিদ্দারের ভিড় অত্যন্ত বেশি। এবেলা অন্তত 100 জন খায়। বেচি চক্রবর্তী ও যদুবরঞ্জের বাজারের যত খরিদ্দার সব ঝুঁকিয়াছে তাহার হোটেলে। 3 জন ঠাকুর ও 4 জন চাকর হিমশিম খাইয়া যায়। ইহারা কেহই কয়লার উনুনে আঁচ দেওয়ার কথা দূরের কথা, ও কয়লার উনুনই তো দেখে নাই। আজ কমিয়া যাইতে বিষম বিপদে পড়িয়া গিয়াছে। ইহাদের অবস্থা দেখিয়া হাজারি হাসি পাইল, বলিল, শেখো শেখো, পাড়াগায় ভূত হয়ে আর কতকাল থাকবে? সরো দেখি, ওর ওপর আরো 4টি কয়লা দিতে হবে, এই তো দেখিয়ে দিচ্ছি। টেপির মা বলল, আহা, তুমি বড্ড শহুরে মানুষ, তবুও যদি এ রসলা বাড়ি না হতো। আমি আমি আজ 7 বছর এই রানাঘাটে রেলবাজারে আছি, আমাকে পাড়াগায় বলবে কে? ও কথা তুলে রাখো গে শিখে। টেপি বলল, বাবা, এখানে টকি আছে, তুমি দেখেছো কোনোদিন? হাজারি বিষাদ জলে পড়িয়া গেল। টকি বায়োস্কোপ এখানে আছে বটে, কিন্তু বায়োস্কোপ দেখার শখ তাহার কখনো হয় নাই। কিন্তু টেপি আধুনিকা, এ রসলায় থাকিলে কি হয়, বাংলার কোন পাড়াগায় আধুনিকতার ঢেউ যায় নাই। বিশেষত অতসী তার বন্ধু, অতসীর কাছে অনেক জিনিস সে শুনিয়াছে, শিখিয়াছে, যাহা তাহার বাবা মা তো নয়ই, জানেও না। টেপির মা বলল, টকি কি গা?
হাজারি আধুনিক হইবার চেষ্টায় গম্ভীরভাবে বলিল, ওই ছবিতে কথা কয়, দেখেছি অনেকবার, দেখবো না? হুঁ, বলিয়া তাচ্ছিল্যের ভাবে সবটা উড়াইয়া দিবার চেষ্টা করিতে গেল। কিন্তু টেপি পরক্ষণেই জিজ্ঞাসা করিল, কি পালা দেখেছিলে বাবা? পালা? তা কি আর মনে আছে? লক্ষণের শক্তিশালী হবে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, লক্ষণের শক্তিশালী বটে। মনের মধ্যে বহু কষ্টে হাতড়াইয়া ছেলেবেলায় দেখা এক যাত্রাপালার নামটা হাজারি করিয়া দিল। টেপি বইল, লক্ষণের শক্তিশালী আবার কি পালার নাম? ওরকম নাম তো টকির পালার থাকে না। তাদের নাম আমি শুনেছি অতসিদির কাছে। সে তো অন্যরকম বাবা। হ্যাঁ হ্যাঁ, তুই আর অতসিদি ভারী সব জানিস আর কি, যা সব দেখি ওই কয়লার ঝুড়িটা। ও মামাবাবু, খাওয়া দাওয়া হলো? বলিয়া বংশীর ভাগ্নে সেই সুন্দর মতন ছেলেটি বাড়ির মধ্যে ঢুকিতেই টেপির মা পাড়াগাঁয়ে বউ তাড়াতাড়ি মাথায় ঘোমটা টানিয়া দিতে গেল। টেপি কিন্তু নবাগত লোকটির দিকে কৌতূহলের দৃষ্টিতে চাহিয়া রহিল। হাজারি বলল, এসো বাবা এসো। ঘোমটা দিচ্ছ কাকে দেখে? ও হলো বংশীর ভাগ্নে, আমাদের হোটেলে খাতাপত্র দেখে। ছেলে মানুষ, ওকে দেখে আবার ঘোমটা দিতে হয়? বংশীর ভাগিনে আসিয়া টেপির মার পায়ের ধুলো লইয়া প্রণাম করিল। হাজারি মেয়েকে বলিল, তোর নরেন দাদাকে প্রণাম কর টেপি। এটি আমার মেয়ে বাবা নরেন। ও বেশ লেখাপড়া জানে, সেলাইয়ের কাজ টাজও জানে। আমাদের গায়ের বাবুর মেয়ের কাছ থেকে সব শিখেছে। টেপির হঠাৎ কেমন যেন লজ্জা লজ্জা করিতে লাগিল। ছেলেটি দেখিতে যেমন, এমন চেহারা ছেলে সে কখনো দেখে নাই। কেবল ইহার সঙ্গে খানিকটা তুলনা করা যায় অতসিদির বরের। অনেকটা মুখের আদল যেন সেই রকম। বংশীর ভাগ্নেও তার স্বচ্ছন্দ হৃদ্যতার ভাব যেন হারাইয়া ফেলিয়াছে। চোখ তুলিয়া ভালো করিয়া চাওয়া যেন একটু কষ্টকর হইয়া উঠিয়াছে। টেপির দিকে তো তেমন ভাবে চাহিতেই পারিল না। হাজারি বলিল, মুর্শিদাবাদে গাড়ি থেকে কজন নামলো আজ? নেমেছিল জনা দশেক। তার মধ্যে ৩ জনকে বেচি চক্রবর্তীর চাকর একরকম হাত ধরে জোর করে টেনে নিয়ে গেল। বাকি ৭ জন আমরা পেয়েছি। আর বনগাঁ ট্রেন থেকে এসছিল ৫ জন। স্টেশনে গিয়েছিল কে? ব্রজ ছিল, রাখালও ছিল বনগাঁর গাড়ির সময়। ব্রজ বললে বেচি চক্রবর্তীর চাকরের সঙ্গে খদ্দের নিয়ে তার হাতাহাতি হয়ে যেত আজ। না না না, তার দরকার নেই বাবা। হাজার হোক আমার পুরনো মনিক, ওদের খেয়েই তো এককালে মানুষ হয়েছি। হোটেলে কাজ শিখিয়েছিল ওদের কাছে। শুধু রাঁধতে জানলে তো হোটেল চালানো যায় না বাবা। এ হলো একটা ব্যবসা। কি করে হাট বাজার করতে হয়, কি করে খদ্দেরকে তুষ্ট করতে হয়, কি করে হিসাবপত্র রাখতে হয়, ও তো জানতে হবে। আমি ৬ বছর ওদের ওখানে কেবল দেখতাম ওরা কি করে চালাচ্ছে, দেখে দেখে শেখা। এখন অবশ্য সব পারি। বংশী ভাগ্নে বলল, আচ্ছা মামিমা, খাওয়া দাওয়া করুন, আমি আসবো ওবেলা। হাজারি বলল, তুমি কাল দুপুরে হোটেলে খেও না, বাসাতে খাবে এখানে, বুঝলে? বংশীর ভাগ্নে চলিয়া গেল। টেপির অনুপস্থিতিতে হাজারি বলল, কেমন ছেলেটিকে দেখলে? বেশ ভালো, চমৎকার দেখতে। ওর সঙ্গে টেপির বেশ মানায় না? চমৎকার মানায়। তা কি আর হবে? আমাদের অর্ধেষ্টি কি অমন ছেলে জুটবে? জুটবে না কেন? জুটে আছে। ওকে আনিয়ে রেখেছি হোটেলে, তবে কি জন্যে? তোমাদের রানাঘাটের বাসায় আনলাম, তবে কি জন্যে? টেপিকে যেন এখন কিছু বলো না, বোঝো তো? কার ওকে যত্ন আত্তি করো। আমার অনেক দিনের ইচ্ছে ওর সঙ্গে টেপির, তা এখন অনেকটা যেন ভরসা পাচ্ছি। ওর বাপের অবস্থা বেশ ভালো, ছেলেটিও ম্যাট্রিক পাস। বিয়ে দিয়ে হোটেলেই বসিয়ে দেবো। থাক আমার অংশীদার হয়ে, কাজ শিখে নি। টেপিও কাছেই রইল আমাদের, বুঝলে না? অনেক মতলব আছে। টেপির মা বোকাশোকা মানুষ, অবাক হইয়া স্বামীর মুখের দিকে চাহিয়া তাহার কথাই শুনিতে লাগিল। সন্ধ্যার পর খবর আসিল, স্টেশনে বেচি চক্রবর্তীর হোটেলের লোকের সঙ্গে হাজারির চাকরের খরিদ্দার লইয়া মারামারি হইয়া গেছে। হাজারির চাকর নাফনি বলিল, বাবু, ওদের হোটেলের চাকর খদ্দেরদের হাত ধরে টানাটানি করে। আমাদের খদ্দের আমাদের হোটেলে আসছে, তার হাত ধরে টানবে আর আমাদের হোটেলের নিন্দা করবে। তাই আমার সঙ্গে হাতাহাতি হয়ে গিয়েছে। খদ্দের কোথায় গেল? খদ্দের এসছে আমাদের এখানেই। ওদের হোটেলের লোকের আমাদের উপর আক্রোশ আছে। আমরাই সব খদ্দের পাই, ওরা পায় না। এই নিয়েই ঝগড়া বাবু। ওদের হোটেলের হয়ে এলো বাবু, একটা গাড়িতেও খদ্দের পায় না। রাত ৮টার সময় হাজারি সবে মাছের ঝোল উনুনে চাপাইয়াছে, এমন সময় বংশী বলিল, হাজারিদা, জবর খবর আছে। তোমার আগের কর্তা তোমাকে ডেকে পাঠিয়েছেন। কেন, দেখে এসো তো। বোধহয় মারামারি নিয়ে। ঝোলটা তুমি দেখো, আমি এসে মাংস চাপাবো। দেখি কি খবর। অনেক দিন পরে হাজারি বেচি চক্রবর্তীর হোটেলের সেই গদির ঘরটিতে গিয়া দাঁড়াইল।
সেই পুরনো দিনের মনের ভাব সেই মুহূর্তেই তাহাকে যেন পাইয়া বসিল। যেন ঢুকিবার সঙ্গে সঙ্গেই যেন সে রাঁধুনি বামুন। বেচি চক্রবর্তী আজও তার মনিব। বেচি চক্রবর্তী তাহাকে দেখিয়া খাতির করিবার সুরে বলিল, "আরে এসো, এসো হাজারি এসো। এখানে বসো।" বলিয়া গদির একপাশে হাত দিয়া ঝাড়িয়া দিলেন, যদিও ঝাড়িবার কোনো আবশ্যক ছিলই না। হাজারি দাঁড়াইয়াই রহিল। বলিল, "না বাবু, আমি বসবো না। আমায় কেন ডেকেছেন বাবু?" "এসো, আগে বসো, তারপর বলছি।" হাজিরি জিভ কাটিয়া বলিল, "না বাবু, আপনি আমার মুনিব ছিলেন এতদিন। আপনার সামনে কি বসতে পারি? বলুন, কি বলবেন? আমি ঠিক আছি।" হাজারির চোখ আপনা আপনি খাবার ঘরের দিকে গেল। হোটেলের অবস্থা সত্যিই খুব খারাপ হইয়া গিয়াছে। রাত ৯টা বাজে। আগে আগে এ সময় খরিদ্দারের ভিড়ে ঘরে জায়গা থাকিত না। আর এখন লোক কই? হোটেলের জৌলুসও আগের থেকে অনেক কমিয়া গিয়াছে। বেশি চক্রবর্তী বললেন, "না, না, বসো না হাজারি, চা খাও। ওরে কাঙালি, চা নিয়ে আয় তো আমাদের জন্য।" হাজারি তবুও বসিতে চাহিল না। চাকর চা দিয়া গেল। হাজারি আড়ালে গিয়া চা খাইয়া আসিল। বেশি চক্রবর্তী দেখিয়া শুনিয়া খুব খুশি হইলেন। হাজারির মাথা ঘুরিয়া যায় নাই হঠাৎ অবস্থাপন্ন হইয়া। কারণ অবস্থাপন্ন যে হাজারি হইয়া উঠিয়াছে তাহা তিনি এতদিন হোটেল চালানোর অভিজ্ঞতা হইতে বেশ বুঝিতে পারেন। হাজারি বলিল, "বাবু, আমায় কিছু বলছিলেন?" "হ্যাঁ, বলছিলাম কি যেন, এক জায়গায় ব্যবসা যখন আমাদের তখন তোমার সঙ্গে আমার তো কোনো শত্রুতা নেই। তোমার চাকর আজ আমার চাকরকে মেরেছে স্টেশনে। এ কেমন কথা?" এই সময় পদ্মজি দোরের কাছে আসিয়া দাঁড়াইল। হোটেলের চাকরও আসিল। হাজারি বলিল, "আমি তো শুনলাম বাবু, আপনার চাকরটাই নাকি আগে আমার চাকরকে মারে। নাতনি খদ্দের নিয়ে আসছিল এই সময়।" পদ্মজি বলিল, "হ্যাঁ, তাই বই কি? তোমাদের নাতনি আমাদের খদ্দের ভাগাবার চেষ্টা করে। আমাদের হোটেলে আসছিল খদ্দের, তোমাদের হোটেলে যেতে চায়নি।" একথা বিশ্বাস করা যে বেচু চক্রবর্তীর পক্ষেও শক্ত হইয়া উঠিল। তিনি বললেন, "যাক, যাক, ও নিয়ে আর ঝগড়া করে কি হবে হাজারির সঙ্গে? হাজারি তো আর সেখানে ছিল না, দেখেওনি। তবে তোমায় বললাম হাজারি, যাতে আর এমন কখনো না হয়।" হাজারি বলিল, "বাবু, বেশ, আমি রাজি আছি। আপনার হোটেলের সঙ্গে আমার কোনো বিবাদ করলে চলবে না। আপনি আমার পুরনো মনিব। আসুন, আমরা গাড়ি ভাগ করে নিই। আপনি যে গাড়ির সময় স্টেশনে চাকর পাঠাবেন, আমাদের হোটেলের চাকর সেই সময় যাবে না।" বেচি চক্রবর্তী বিস্মিত হইলেন। ব্যবসা জিনিসটাই রেষারেষির উপর আড়াআড়ির উপর চলে। তিনি বেশ ভালোই জানেন। মাথার চুল পাকাইয়া ফেলিলেন তিনি এই ব্যবসা করিয়া। এই স্তরে হাজারী প্রস্তাব যে কতদূর উদার তাহা বুঝিতে বেচুর বিলম্ব হইল না। তিনি আমতা আমতা করিয়া বললেন, "না, তা কেন? স্টেশন তো আমার একলার নয়। না বাবু, এখন থেকে তাই রইল। মুর্শিদাবাদ আর বনগাঁর গাড়ির মধ্যে আপনি কোনটা নেবেন বলুন? মুর্শিদাবাদ চান না বনগাঁ চান? আমি সে সময় চাকর পাঠাবো না স্টেশনে।" পদ্মজি পুনরায় দোরের কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, "হ্যাঁ বাবু, কি বলে গেল?" গাড়ি ভাগ করে নিয়ে গেল। মুর্শিদাবাদখানা আমি রেখেছি। যা কিছু লোক আসে মুর্শিদাবাদ থেকেই তো আসে। বনগাঁর গাড়িতে আর কটা লোক আসে? লোকটা বোকা। লোক মন্দ নয়, দুষ্ট নয়। আমি আজ ৭ বছর দেখে আসছি। আমি জানি নে, গাঁজা খেয়ে বুঁদ হয়ে থাকে। হোটেলের ছাই দেখাশোনা করে। রেঁধেই মরে। মজা লুটছে বংশী আর বংশীর ভাগ্নে। ক্যাশ তো তারই হাতে। আমি সব খবর নিয়েছি তলায় তলায়। বংশীকে আবার এখানে আনুন বাবু। ও হোটেলে একদিনে ভর্তি না শরীরে যাবে। বংশীকে ভাগাবার লোক লাগান আপনি। আর ওর ভাগ্নেটাকেও। পরদিন দুপুরে বংশীর ভাগ্নে সসংকোচে হাজারীর বাসায় নিমন্ত্রণ রক্ষা করিতে আসিল। হাজারী হোটেল হইতে তাহাকে পাঠাইয়া দিল বটে, কিন্তু নিজে তখন আসিতে পারিল না। অত্যন্ত ভিড় লাগিয়াছে খরিদ্দারের, কারণ সেদিন হাটবার। মায়ের আদেশে তেদিকে অতিথির সামনে অনেকবার বাহির হইতে হইল। কখনো বা আসন পাতা, কখনো বা জলের গ্লাসে জল দেওয়া। টেপি খুব চটপটে চালাক চতুর মেয়ে, অতসী শিষ্যা, কিন্তু হঠাৎ তাহারও যেন কেমন একটু লজ্জা লজ্জা করিতে লাগিল এই সুন্দর ছেলেটির সামনে বারবার বাহির হইতে। বংশীর ভাগ্নেটিও একটু বিস্মিত হইল। হাজারি মামারা পাড়াগাঁয়ের লোক সে জানে, অবস্থাও এতদিন বিশেষ ভালো ছিল না। আজই না হয় হোটেলের ব্যবসায় দু পয়সার মুখ দেখিতেছে, কিন্তু হাজারি মামার মেয়ে তো বেশ দেখিতে। তার উপর চালচলন, ধরন-ধারণ যেন স্কুলে পড়া আধুনিক মেয়ে ছেলের মতো। সে কাপড় গুছাইয়া পরিতে জানে, সাজিতে গুজিতে জানে। তার কথাবার্তার ভঙ্গিটাও ভীষণ চমৎকার।
তাহার খাওয়া প্রায় শেষ হইয়াছে, এমন সময় হাজারি আসিয়া পড়িল। বলিল, খাওয়া হয়েছে বাবা? আমি আসতে পারলাম না, আজ আবার ভিড় বড্ড বেশি। ও টেপি, আমায় একটু তেল দে মা। নে নি। আর তোর ওই দাদার শোয়ার জায়গা করে দে দেখি, পাশের ঘরটাতে একটু গড়িয়ে নাও বাবা। বংশীর ভাগ্নে গিয়াস কইয়াছে। এমন সময় টেপি পান দিতে আসিল। পানের ডিবা নাই, একখানা ছোট রেকাবিতে পান আনিয়াছে। ছেলেটি দেখিল চুন নাই রেকাবিতে, লাজুক মুখে বলিল, একটু চুন দিয়ে যাবেন। টেপি সারা দেহ লজ্জার আনন্দে কেমন যেন শিহরিত হইয়া উঠিল। তাহার প্রথম কারণ, তাহার প্রতি সম্ভ্রমসূচক ক্রিয়াপদের ব্যবহার এই হইল প্রথম। জীবনে ইতিপূর্বে তাহাকে কেউ আপনি আজ্ঞে করিয়া কথা বলে নাই। দ্বিতীয়ত, কোনো অনাত্মীয় তরুণ যুবকও তাহার সহিত ইতিপূর্বে কথা বলে নাই। বলে নাই কি একেবারে? গায়ে রামুদা, গোপালদা, জহরদা ইহারাও তো তাহার সঙ্গে কথা বলিত, কিন্তু তাহাতে এমন আনন্দ তার কখনো হয় নাই। চুন আনিয়া রেকাবিতে রাখিয়া বলিল, এতে হবে? হ্যাঁ হ্যাঁ, খুব হবে। থাক ওখানেই, গিয়ে এক গ্লাস জল দিয়ে যাবে না? টেপির বেশ লাগিল ছেলেটিকে। কথাবার্তার ধরন যেমন ভালো, গলার সুরটিও তেমন মিষ্ট। যখন জলের গ্লাস আনিল তখন ইচ্ছা হইতেছিল ছেলেটি তাহার সঙ্গে আর একবার কিছু বলে, কিন্তু ছেলেটি এবার আর কিছু বলিল না। টেপি জলের গ্লাস নামাইয়া রাখিয়া চলিয়া গেল। বেলা যখন প্রায় ৫টা, বৈকাল অনেক দূর গড়াইয়া গিয়াছে, টেপি তখন একবার উঁকি মারিয়া দেখিল ছেলেটি অঘরে ঘুমাইতেছে। হঠাৎ টেপির কেমন একটা অহেতুক স্নেহ আসিল ছেলেটির প্রতি। আহা, হোটেলে কত রাত পর্যন্ত জাগে, ভালো ঘুম হয় না রাত্রে। টেপির মা বলিল, ঘুমোচ্ছে ঘুমোক না, ডাকবার দরকার কি? চাকরটা কোথায় গেল? ঘুম থেকে উঠলে ওকে কিছু খেতে দিতে হবে, খাবার আনতে দিতাম, উনিও তো বাড়ি নেই। টেপি বলল, লোকটা চা খায় কিনা জানি নে, তাহলে ঘুম থেকে উঠলে একটু চা করে দিতে পারলে ভালো হতো মা। টেপির মা চা নিজে কখনো খায় নাই, করিতেও জানে না। আধুনিকা মেয়ের এই প্রস্তাব তাহার মন্দ লাগিল না। মেয়েকে বলিল, তুই করে দিতে পারবি তো? মেয়ে খিলখিল করিয়া হাসিয়া বলিল, তুমি যে কি বলো না মা, হেসে প্রাণ বেরিয়ে যায়। পরে কেমন একটু অপূর্ব ভঙ্গিতে হাত নাড়িয়া হাসি ভরা মুখের চিবুকখানি বারবার উঠাইয়া নামিয়া বলিতে থাকিল, চা কই? চিনি কই? কেটলি কই? চায়ের জল ফুটবে কিসে? ডিশ পেয়ালা কই? সেসব আছে কিছু? টেপির মায়ের বড় ভালো লাগিল টেপির এই ভঙ্গি। সে সস্নেহে মুগ্ধ দৃষ্টিতে মেয়ের দিকে হাঁ করিয়া চাহিয়া রহিল। এমনভাবে, এমন সুন্দর ভঙ্গিতে কথা টেপি আর কখনো তো বলে নাই। এই সময় হাজারি বাড়ির মধ্যে ঢুকিল। হোটেলেই ছিল। বলিল, নরেন কোথায়? ঘুমোচ্ছে নাকি? টেপির মা বলিল, তুমি এতক্ষণ ছিলে কোথায়? ওকে একটু খাবার আনিয়ে দিতে হবে। আর টেপি বলছে চা করে দিলে হতো। হাজারির বড় স্নেহ হইল টেপির ওপর। সে না জানিয়া যাহাকে আজ যত্ন করিয়া চা খাওয়াইতে চাইতেছে, তাহারই সঙ্গে তাহার বাবা মা যে বিবাহের ষড়যন্ত্র করিতেছে, বেচারি কি জানে? বলল, আমি সব এনে দিচ্ছি, হোটেলেই আছে। হোটেলের বড় ব্যস্ত আছি। কলকাতা থেকে ১০-১২ জন বাবু এসছে শিকার করতে। ওরা অনেকদিন আগে একবার এসে আমার রান্না খেয়ে খুব খুশি হয়েছিল। সেই আগের হোটেলে গিয়েছিল, সেখানে নেই শুনে খুঁজে খুঁজে এখানে এসেছে। ওরা রাত্রে মাংস আর পোলাও খাবে। তোমরা এই বেলা আর রান্না করে না, আমি হোটেল থেকে আলাদা করে পাঠিয়ে দেবো এখন। নরেনকে যে একবার দরকার, বাবুদের সঙ্গে ইংরেজিতে কথা কইতে হবে। সে তো আমি পারবো না। নরেনকে উঠাই, দাঁড়াও। টেপির মা বলল, ঘুম থেকে উঠিয়ে কিছু না খাইয়ে ছাড়াটা কি ভালো দেখাবে? টেপি চায়ের কথা বলছিল, তাহলে সেগুলো আগে পাঠিয়ে দাও গে, এখন জাগিও না। বৈকালের দিকে নরেনের ঘুম ভাঙিয়া গেল। অত্যন্ত বেলা গিয়াছে, পাঁচিলের ধারে সজনে গাছটার গায়ে রোদ হলদে হইয়া আসিয়াছে। নরেনের লজ্জা হইল, পরের বাড়ি কি ঘুমটাই না সে ঘুমাইয়াছে। কে কি, বিশেষ করিয়া হাজারি মামার মেয়েটিকে, সে মেয়েটি কি মনে করিল কে জানে। বেশ মেয়েটি, হাজারি মামার মেয়ে যে এমন চালাক চতুর চটপটে, এমন দেখিতে, এমন কাপড় টাপড় পরিতে পারে, তা কে ভাবিয়াছিল? অপ্রতিভ মুখে সে গায়ে জামা পরিয়া বাহিবার বাহির হইবার উদ্যোগ করিতেছে। এমন সময় টেপি আসিয়া বলিল, আপনি উঠেছেন? মুখ ধোবার জল দেব? নরেন থতমত খাইয়া বলিল, না না, থাক, আমি হোটেলেই। মা বললেন আপনি চা খেয়ে যাবেন, আমি মাকে বলে আসি। ইতিমধ্যে হাজারি চায়ের আসবাব হোটেলে চাকর দিয়া পাঠাইয়া দিয়াছিল। টেপি নিজেই চা করিতে বসিয়া গেল। তার মা জল খাবারের জন্য ফল কাটিতে লাগিল। টেপি বলিল, মা, চায়ের সঙ্গে শশা টশা দেয় না, তুমি বরং ওই নিমকি আর রসগোল্লা দাও রেকাবিতে। শশা দেয় না? একটা ডাব কাটবো? বাড়িতে ডাব আছে। টেপি হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে আর কি, মুখে আঁচল চাপা দিয়া বলিল,
তুমি যে কি মা, চায়ের সঙ্গে ওই যে ডাব খায়। টেপির মা অপ্রসন্ন মুখে বলিল, কি জানি তোদের একেলে ঢং, কিছু বুঝি নে বাবু, যা বোঝো তাই করো। ঘুম থেকে উঠলে নতুন জামাইদের তো ডাব দিতে দেখেছি চিরকাল দেশ ঘরে। কথাটা বলিয়া ফেলিয়াই টেপির মা মনে মনে জিভ কাটিয়া চুপ করিয়া গেল। মানুষটা একটু বোকা ধরনের, কি ভাবিয়া কি বলে সবসময় তলাইয়া দেখিতেও জানে না। কেতি আশ্চর্য হইয়া বলিল, নতুন জামাই? কে নতুন জামাই? ও কিছু না, দেশের দেখেছি তো তাই বলছি। তুই নে, চা করা হলো? টেপির মনে কেমন যেন একটা খটকা লাগিল। সে খুব বুদ্ধিমতী মেয়ে, তার উপর নিতান্ত ছেলে মানুষটিও নয়। যখন চা ও খাবার লইয়া পুনরায় ছেলেটির সামনে গেল, তখন তার কি জানি কেন যে লজ্জা করিতেছে, তা সে নিজেই ভালো করিয়া ধরিতে পারিল না।